নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? ক, নির্বাচনকালীন সময়। খ, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গ, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাদ থাকবে। ঘ, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রায় 1.5 যুগ ধরে আমাদের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। তারা আজ আসন্ন নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছেন। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে জাতি এক মহা বিপদের সম্মুখীন হবে। এই সম্পর্কে আমি আগেও একাধিকবার আমার আশঙ্কা প্রকাশ করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে 2024-এর জুলাইয়ে মৃত্যুর মুখোমুখি শির উঁচু করে দাঁড়িয়ে দেশবাসী যে ঐক্য গড়ে তুলেছিল, আমরা জীবিতরা যেন অল্প স্বল্প ভিন্নমত ও লঘু বিবাদে জড়িয়ে তার মর্যাদা ক্ষুণ্ণ না করি। গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের সর্বোচ্চ নির্দেশদাতা শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে 17 নভেম্বর। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 সদস্যের বিচারিক প্যানেল আজ রায়ের এই তারিখ ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে দীর্ঘ 5 মাসেরও বেশি সময় ধরে চলা আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়ার সকল ধাপের পর 23 অক্টোবর শেষ হয় এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ। পরে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, সর্বোচ্চ শাস্তির রায় প্রত্যাশা করছে প্রসিকিউশন। অন্যদিকে রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন জানান, বিচার প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে। রিপোর্ট আরিফিন মাসুদের।
জুলাই গণঅভ্যুত্থানের দেশজুড়ে হত্যা করা হয় শিশুসহ প্রায় ১৫০০ ছাত্র জনতা। গুলিবিদ্ধ হয়ে আহত ও পঙ্গু হন হাজার হাজার মানুষ। গুলি করে হত্যার পর পুড়িয়ে দেওয়া হয় কোনো কোনো লাশ। ২০২৪-এর ৫ আগস্ট পতিত আওয়ামী লীগ সরকারের পতনের পর শুরু হয় জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া। প্রথম মামলা করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে। সে বছরই ১০ অক্টোবর তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ৬ মাস ২৮ দিনের তদন্ত শেষে চলতি বছরের ১২ মে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। এই মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আনা হয় ছাত্র জনতার গণঅভ্যুত্থান দমনে উস্কানিমূলক বক্তব্য, হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহার, রংপুরে শহীদ আবু সাইদকে হত্যা, রাজধানীর চানখারপুল হত্যাকাণ্ড এবং সাভারের আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো সহ ৫টি অভিযোগ। শুনানি শেষে অভিযোগ গঠিত হলে ৫ মাসেরও বেশি সময়ের বিচারিক প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে চলতি বছরের ২৩ অক্টোবর শেষ হয় এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ। ওই দিনই ১৩ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আগামী ১৭ নভেম্বর। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক ইনাম চৌধুরী। পরে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বলেন, অকাট্য প্রমাণ ও স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ট্রাইব্যুনালের বিচার কাজ। প্রসিকিউশন এই মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির রায় প্রত্যাশা করে বলেও জানান চিফ প্রসিকিউটর। বলেন, এই রায় ভবিষ্যতের জন্য তৈরি করবে দৃষ্টান্ত। আজকে মাননীয় আদালত এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী ১৭ নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন। ইনশাল্লাহ আগামী ১৭ নভেম্বর সোমবার এই মামলাটির রায় ঘোষিত হবে। আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয়। আশা করছি ইনশাল্লাহ ১৭ নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। রায়ের তারিখ নির্ধারণকে ঘিরে সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, বাইরের কোনো ঘটনার প্রভাব পড়বে না বিচার কাজে, তবে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইলে তা হবে আদালত অবমাননার শামিল। আর জনগণ ঐক্যবদ্ধ থাকলে এ ধরনের সুযোগ নিতে পারবে না কেউ, বলেন চিফ প্রসিকিউটর। এখানে অকাট্য প্রমাণ, শক্তিশালী সাক্ষ্য প্রমাণ সবকিছু তুলে ধরা হয়েছে। জাতির সামনে এই বিচার হয়েছে, আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, দুনিয়ার সামনে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে উপস্থাপন করা হয়েছে। সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বানচালের জন্য কোনো হুমকি দেন, কোনো কার্যক্রম করেন, ডেফিনেটলি সেটা আদালতের প্রতি, আদালতের প্রসেস, আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল হবে। যারা উস্কানি দেবেন, যারা সন্ত্রাস করার চেষ্টা করবেন, সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ভবিষ্যতেও হবে। আর যে জাতি ঐক্যবদ্ধ থাকে, জনগণ যখন জেগে থাকে, সেই দেশের ভাগ্য নিয়ে সেই দেশে নৈরাজ্য করার সাহস, শক্তি কারোরই কোনোদিন ছিল না, হবেও না। ব্রিফকালে রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন বলেন, বিচার প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে, তবে তার মক্কেলরা উপস্থিত থাকলে মামলা পরিচালনা আরো সহজ হতো বলেও জানান তিনি। আমার ক্লায়েন্টরা উপস্থিত থাকলে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়, যে সমস্ত ডকুমেন্টারি এভিডেন্সেস হয়তো আমাকে ওনারা দিতে পারতেন, সেই সবগুলি দিয়ে আমি ফাইট করতে পারতাম, সেগুলো তো পারছি না আমার ক্লায়েন্টরা অনুপস্থিত থাকার কারণে। এর আগে এই মামলায় বিচার কাজের বিভিন্ন পর্যায় সহ ২৮ দিনে ৫৪ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন করেন ট্রাইব্যুনাল।
সাক্ষ্য দেন জুলাই শহীদ পরিবার, আহত প্রত্যক্ষদর্শী, সাংবাদিক, চিকিৎসক, পুলিশ কর্মকর্তা ও জব্দ তালিকার সাক্ষী সহ দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ট্রাইব্যুনালে নিজের অপরাধের স্বীকার করে মামলার আসামি থেকে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পরবর্তীতে 9 দিন ব্যাপী চলা রাষ্ট্রপক্ষ ও রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে ট্রাইব্যুনালে শেষ হয় এই মামলার বিচার কাজ। আরেফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি প্রতিযোগিতা 2025-এর সেরা প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ক এবং খ শাখায় চ্যাম্পিয়ন 2 প্রতিযোগীর হাতে ক্রেস্ট এবং 3 লাখ টাকার চেক তুলে দেন প্রধান উপদেষ্টা। 2 সেরা প্রতিযোগী হলেন ক শাখায় প্রিয়সী চক্রবর্তী এবং খ শাখায় শুভমিতা। অনুষ্ঠানে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নতুন কুড়ি প্রভাব এখন ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। এটার প্রভাব ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। শিশু কিশোররা শুধু গাইতে পারে, নাচতে পারে, বাজনা বাজাতে পারে, এটা খুবই ভালো জিনিস, এটা প্রতিযোগিতা হওয়া অবশ্যই উচিত। এর বাইরেও আরো কিছু পারে, সেখানে প্রতিযোগিতা হবে না কেন? শুধু একটা বিষয়ে সীমাবদ্ধ থাকবে কেন? এখান থেকে বিভিন্ন রকমের প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে। প্রতিযোগিতা আবিষ্কার করার সুযোগ সৃষ্টি করে দেয় উল্লেখ করে প্রফেসর ইউনূস আশা প্রকাশ করেন, বাংলাদেশের শিশু কিশোররাও আন্তর্জাতিকভাবে সেরা হবে। এই প্রতিযোগিতাটা আবিষ্কার করার সুযোগ সৃষ্টি করে দিল। এর মাধ্যমে আমরা শিশুদের আবিষ্কার করার সুযোগ দিচ্ছি। তা না হলে সে যেমনি আছে থেকে যেত। তার যে আরেকটা স্তর আছে ভেতরে লুকিয়ে আছে, সেটা কোনোদিন প্রস্ফুটিত হতো না। এটার মাধ্যমে সে প্রস্ফুটিত হয় এবং নিজেকে জানতে শেখে যে আমি তো এর চাইতে বড়, যেটুকু আমি এ পর্যন্ত জেনে এসেছিলাম তার চাইতে আমি তো আসলে বড়, ওদের চাইতে বড়, আমি সেরা, আমি অনেক কিছু করতে পারি যারা অন্যরা সেটা পারে না। আমার মধ্যে এটা আছে। তার মধ্যে উৎসাহ জাগে যে কিভাবে আমি সামনে এগিয়ে যাব। প্রতিযোগিতা অন্ত নেই। আমাদের চেষ্টা হবে যার যার প্রতিভা সে যেন বের করার সুযোগ পায় এবং তাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। বাংলাদেশের তরুণ তরুণীরা, শিশু কিশোররা বহু দীর্ঘ পথ যাবার জন্য প্রস্তুত এবং দেশের জন্য সেরা তো হবে, আন্তর্জাতিকভাবে তারা যে সেরা হবে, এখান থেকে তারা আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেন, নতুন কুড়ি শুধু সাংস্কৃতিক প্রতিযোগিতা নয়, বরং এটি নতুন প্রজন্মের জন্য, নতুন বাংলাদেশের জন্য নতুন দিগন্ত। তিনি বলেন, এখন থেকে বিটিভি হবে সবার, সব দল ও মানুষের। প্রাতিষ্ঠানিক সংস্কারের ধারাবাহিকতায় বিটিভিকেও স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে এবং বিটিভি যাতে বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যের এবং বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারে, সেজন্য বিটিভিকে নতুন করে গড়ে তোলা হচ্ছে। বিটিভি যাতে কোনো দলের, কোনো রাজনৈতিক শক্তির স্বার্থের হাতিয়ার না হয়ে ওঠে, সে চেষ্টা আমরা করে যাচ্ছি। বিটিভিতে নতুন করে আরও রিয়েলিটি শো, ভিন্ন বয়স এবং পটভূমির প্রতিযোগিতা নিয়ে নতুন নতুন যে অনুষ্ঠান, সেসব আমরা চালু করে দিয়ে যাব। আশা করি পরবর্তীতে এগুলো অব্যাহত থাকবে। এখন থেকে বিটিভি হবে সবার, সব দলের এবং সব মানুষের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। প্রতিভার বিকাশে শিশুদের স্বপ্নের মঞ্চ হচ্ছে এই নতুন কুড়ি। একসময় এই নতুন কুড়ির মঞ্চেই বিকশিত হয়েছিল দেশের বহুগুণী শিল্পীর প্রথম প্রতিভার আভা। সেই ঐতিহ্য ধরে রেখে আজকের এই নতুন কুড়ির শিল্পীরাই আগামী দিনে হয়ে উঠবে এক একটি নক্ষত্র এবং সাংস্কৃতিক অঙ্গনে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা, এমনটাই প্রত্যাশা সকলের। পরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস নতুন কুড়ি প্রতিযোগিতায় বিজয়ীদের সাথে ফটো সেশনে অংশ নেন। খুরশেদ আলম, বিটিভি নিউজ।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে তিনি একথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্য 4 কমিশনার ও ইসির সিনিয়র সচিব সহ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির নেতৃবৃন্দ সংলাপে উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে অংশ নেবে রাজনৈতিক দলগুলো আর রেফারির ভূমিকা পালন করবে নির্বাচন কমিশন। আমরা আপনাদেরকে আমাদের সাথে পেতে চাই। একটা সুন্দর জাতীয় নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনাদের সাথে পেতে চাই। আমাদের অনেকগুলো অতিরিক্ত দায়িত্ব এসে পড়েছে। আমরা আউট অফ কান্ট্রি বুকিং এর দিকে যাচ্ছি। আমাদের ইলেকশনের সাথে যারা জড়িত থাকবেন তাদেরকে ভোটের ব্যবস্থা করার চেষ্টা করছি। সরকারি চাকরিজীবী যারা ইলেকশনের দিন পোস্টের কাজ থাকবেন তারা কোনোদিন ভোট দিতে পারেন না, আমরা চিন্তা করছি। সুতরাং আপনাদের সহযোগিতা অভিজ্ঞতার প্রয়োজন। এদিকে প্রথম দিনের দ্বিতীয় পর্বে নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনের সংলাপের সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের কমিশনারগণ ও ইসির সিনিয়র সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সংলাপে উপস্থিত ছিলেন। সংলাপ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম এবং বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট বিএনএফ এর নেতৃবৃন্দ অংশ নেন। সংলাপে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে বিষয়ে তাদের নিজ নিজ দলের মতামত তুলে ধরেন। ইসি সূত্রে জানা গেছে, আজ শুরু হওয়া এই সংলাপ শেষ হবে আগামী 20 নভেম্বর। ওই দিন বিএনপি ও জামায়াতে ইসলামের সাথে আলোচনায় বসবে নির্বাচন কমিশন। কৃষকরা এবার খুব আমনের ফলন ভালো, আমার মনে হয় এবার বাম্পার ফলন হবে আমনে। আলু চাষিরা কিন্তু একবারে ভালোভাবে আলুটা চাষ করে। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে 17 নভেম্বর। এই বিষয়টিকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে অন্তত 17টি বাসে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সন্ত্রাসীরা। পরিকল্পিত নাশকতার অংশ হিসেবে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা ছুড়ে জনমনে আতঙ্ক সৃষ্টির পায়তারা করছে তারা। আরো জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। দেশ জুড়ে পরিকল্পিত নাশকতা চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ
আওয়ামী লীগের সন্ত্রাসীরা। গতকাল পর্যন্ত 4 দিনে 17টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তারা। গত 11 দিনে 15টি স্থানে এবং 3 দিনে 22টি স্থানে অন্তত 17 ককটেল ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে এই দলের দুর্বৃত্তরা। অস্থিতিশীলতা সৃষ্টির এই অপচেষ্টা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যেই নাশকতায় জড়িত অর্ধ শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ এবং বিভিন্ন যানবাহন এবং সংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানো সহ আইন শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা অব্যাহত আছে। 1 নভেম্বর থেকে 11 নভেম্বর পর্যন্ত 15টি ভিন্ন ভিন্ন স্থানে 17টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এসব ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে 50 জনকে গ্রেফতার করা হয়েছে। 7 নভেম্বর মধ্যরাতে কাকরাইলে খ্রিস্টান সম্প্রদায়ের চার্চে ককটেল হামলার জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের এক ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। এর আগে নাশকতার অংশ হিসেবে সোমবার ভোর 5:40 থেকে 6টার মধ্যে মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের 2টি বাসে আগুন ধরিয়ে দেয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ। ওই দিন ভোর 3:45টায় মিরপুর 2A গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একই দিনে সকাল 7টার দিকে মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডে খাদ্যপণ্য প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে 2টি ককটেল বিস্ফোরণ হয়। এছাড়াও মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল ছাত্রী অংশে পটকা বিস্ফোরণের ঘটনা রেকর্ড করা হয়। ধানমন্ডি রোড ইবনে সিনার হাসপাতালের সামনে মোট 4টি ককটেল বিস্ফোরণ ঘটে। গতকাল পর্যন্ত রাজধানীতে গুরুত্বপূর্ণ সড়কে পরিবহনে অগ্নিসংযোগ এবং ব্যাংক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে নগর জুড়ে আতঙ্ক তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। গতকাল সন্ধ্যায় রাজধানীর ধোলাইপাড় মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে দুপুর 12টায় মিরপুর 1 নম্বরে সনি সিনেমা হলের সামনে মোটরসাইকেলে কয়েকজন এসে শতাব্দী পরিবহনে একটি বাসে আগুন দেয়। একই দিন সকাল 10টার দিকে নির্বাচন কমিশন ইসি ভবনের তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ও রাজনৈতিক দলগুলোর উপস্থিতিতে ঢাকা ছিল নিরাপত্তার বেষ্টনীতে ঘেরা। রাজধানী ঘুরে এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গোলাম মর্তুজা। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত তথাকথিত কর্মসূচি লকডাউন ঘিরে ভিন্ন এক অভিজ্ঞতার স্বাদ পাচ্ছে রাজধানীবাসী। স্বৈরাচারী হাসিনার নেতৃত্বে একসময় রাজপথ দাপিয়ে বেড়ানো দলটির কর্মীরা আজ পরিণত হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডের হোতায়। ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে বাসে আগুন, কোনোটি বাদ রাখেনি দলটির সন্ত্রাসীরা। তবে নাশকতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টিকারী দলটির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেয়া অন্যান্য রাজনৈতিক দলগুলো। বাংলা মোটরের অবস্থান নেয়া এনসিপির একজন কেন্দ্রীয় কার্যকরী সদস্য জানান, হাসিনার বিচার এই বাংলায় নিশ্চিত করতে হবে।
নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতেই সড়কে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি। ঢাকা সহ সকল জায়গায় জেলা শহর সহ বাংলাদেশের যে কোনো জায়গায় না পারে এর জন্য আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদা প্রস্তুত। শুধু এই যে আজকের 13 তারিখের প্রোগ্রাম সেটা না, আমরা এনসিপি সর্বদাই এই ভারতীয় আগ্রাসন খুনি হাসিনার আগ্রাসন বিরোধী ছিলাম এবং খুনি হাসিনার বিপক্ষে একমাত্র একটি দল যদি বাংলাদেশে থাকে সেটা এই এনসিপি জাতীয় নাগরিক পার্টি। এরা যেহেতু জনগণের দল নয়, এই জন্য এদের জনমাল নষ্ট করতে এদের কোনো থাকে না, কারুকার্পণ্য করে না। অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা বলছেন নিষিদ্ধ দলের লকডাউন কর্মসূচি জনগণ সমর্থন করছে না। বিএনপি তাদের নিয়মিত রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে, পাশাপাশি সহিংসতা ঠেকাতেও প্রস্তুত আছে। লকডাউনকে আমরা পাত্তা দিচ্ছি না, কারণ তারা নিষিদ্ধ সংগঠন, তারা আন্ডারগ্রাউন্ডে আছে, অনলাইনে তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা প্রচার করতে আছে। জনগণের যাতে বিক্ষিপ্ত কোন রকম ক্ষয়ক্ষতি করতে না পারে এই জন্য আমরা মাঠে আসছি। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও লক্ষ্য করা যায় কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী, বিজেপি ও পুলিশের বিভিন্ন টহল দল সক্রিয়ভাবে রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে বলে জানান ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। আজকে দেখছেন যে বিভিন্ন মোড়ে মোড়ে আমাদের পুলিশ আছে, আমাদের টহল আছে, পেট্রোলিং আছে, মোটরসাইকেলের পেট্রোলিং আছে, আবার পিকেট আকারে আছে, বিভিন্ন জায়গায় চেকপোস্ট আছে। এই সব কিছু মিলে আমরা আসলে চেষ্টা করতেছি যেন মানুষ এই যে ঢাকা মেট্রোপলিটনের মানুষগুলো যেন নিরাপত্তা নির্বিঘ্নে তারা তাদের কর্মস্থলে বা তাদের যে কোনো ডেস্টিনেশনে চলাচল করতে পারে। সব মিলিয়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কার্যক্রম নিষিদ্ধ দলটির বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামায়াতে ইসলামী সহ অন্যান্য দলগুলোর অবস্থান রাজধানীকে করেছে দ্বিগুণ সুরক্ষিত। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের নাশকতার প্রতিবাদে রাজপথে রয়েছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা বলছেন কোনো অবস্থাতেই এই দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে মহানগর উত্তর ছাত্র দলের সিনিয়র সহসভাপতি রবিউল আউয়াল ভূঁইয়া রবির নেতৃত্বে ছাত্র দলের নেতাকর্মীরা রাজপথে অবস্থান করছে। অন্যদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঠেকাতে ও তাদের প্রতিহত করার ঘোষণা দেবার পর রাতেই মাঠে নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। দলীয় আমির পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে রাজধানী ঢাকা সহ সারা দেশে ফ্যাসিবাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও কথিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে সোচ্চার হয়ে মধ্যরাতে শোডাউন ও মহড়া দিয়েছে দলটির নেতাকর্মীরা। সীমা শারমিন, বিটিভি নিউজ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জ-মার্ক শার্লেট। আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব জনাব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বৈঠকে চলমান রাজনৈতিক প্রসঙ্গ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। নতুন সরকার আসলে বাংলাদেশ ফ্রান্স রিলেশনশিপটা কি হতে যাচ্ছে, ওনাদের একটা ধারণা, এটা নিয়ে আলোচনা হচ্ছে। কোঅপারেশন কোথায় কোথায় হবে, এবং কোঅপারেশনের কথা বলতে গিয়ে এখানে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং অন্যান্য ক্ষেত্রের কোঅপারেশনের মধ্যে একটা বিশেষভাবে আলোচনায় উঠে এসছে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। অর্থাৎ ফ্রান্সে তো আপনারা জানেন, তাদের ফিল্ম, তাদের মিউজিক, তাদের কালচার, তাদের ফ্রেঞ্চ পেইন্টিংস অনেক রিচ আর কি। সব কিছু মিলে আমাদের শাহাবুদ্দিন সাহেবও কিন্তু ফ্রান্সে আছে এখনো, আছে শাহাবুদ্দিন। তো সুতরাং ওই সব কিছু রাজধানীর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আজ থেকে শুরু হলো 3 দিন ব্যাপী নির্মাণ, আবাসন, পানি, বিদ্যুৎ ও তৎসংশ্লিষ্ট শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম সকালে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব বলেন, অবকাঠামো খাতে আধুনিক প্রযুক্তি ও টেকসই উপকরণের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রদর্শনী দ্রুত নগরায়ন ও শিল্পায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস সেমস গ্লোবাল ইউএসএ অ্যান্ড যখন রায় ঘোষণার অপেক্ষা, তখন পতিত স্বৈরাচারীর দোসরেরা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের এসব অপকর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। সন্দেহভাজন কাউকে দেখার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য জানানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে, শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নর্মাল থাকবে। কোন সন্ত্রাসীকেই কোন ধরনের ছাড় দেওয়া হবে না। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, যে কোনো ধরনের নৈরাজ্য মোকাবিলায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। রাজধানীবাসীকে অপরিচিত কাউকে আশ্রয় না দেয়া এবং মোটরসাইকেল বাহন ভাড়া দেওয়ার আগে যাচাই করার আহ্বান জানানো হয়েছে। সন্দেহজনক কাউকে দেখলে সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা 999 নম্বরে ফোন করার অনুরোধ জানিয়েছে ডিএমপি কর্তৃপক্ষ। 1 নভেম্বর থেকে 11 নভেম্বর পর্যন্ত 15টি ভিন্ন ভিন্ন স্থানে 17টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। যানবাহনের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে 50 জনকে গ্রেপ্তার
সরকারি